প্রিয় দর্শক, ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনার বিষয় ঠিক করেছি জুলাই ঐক্য জামায়াতের সমাবেশ নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন সম্পাদক ভয়েস বাংলা ও রাজনীতি বিশ্লেষক জনাব মোস্তফা ফিরোজ রয়েছেন। সাংবাদিক মোস্তফা ফিরোজ, আপনাকে ধন্যবাদ জানাই আপনি আমাদের সাথে থাকবার জন্য। একই সাথে আমাদের সাথে রয়েছেন আরেকজন সিনিয়র সাংবাদিক, রাজনীতি বিশ্লেষক, সমাজচিন্তক জনাব মাসুদ কামাল রয়েছেন আমাদের সাথে। আমরা অনলাইনে যুক্ত করে নিচ্ছি ডাক্তার হাসানুল বান্না, সহযোগী অধ্যাপক ইবনে সিনা মেডিকেল কলেজ। আমরা ডাক্তার হাসানুল বান্নাকে এই কারণে যুক্ত করে নিচ্ছি যে আজকে যখন জামায়াত ইসলামের সমাবেশ হচ্ছিল, সমাবেশে বক্তব্য প্রদানকারে জামায়াতের আমির যখন তিনি অসুস্থতা বোধ করেন এবং ঢলে পড়েন, তখন ডাক্তার হিসাবে তারা পাশে ছিলেন। তার কাছ থেকে আমরা শুনবার চেষ্টা করবো। প্রিয় দর্শক, আবার একটু জানিয়ে রাখি যে আজ আমরা পুরো অনুষ্ঠান জুড়ে কথা বলবার চেষ্টা করব জুলাই ঐক্য, জামাতের সমাবেশ, ঐক্যের মধ্যে আসলে কী অবস্থা, কী প্রেক্ষাপট, সব কিছু নিয়ে কথা বলবো। আমি আমাদের দুজন প্রিয় অতিথি সাংবাদিক মোস্তফা ফিরোজ এবং মাসুদ কামাল, তাদের কাছে যাবার আগে আমি ডাক্তার হাসানুল বান্না আপনার কাছ থেকে একটু শুনে নিতে চাই, যিনি ইবনে সিনা মেডিকেল কলেজের ডাক্তার হিসাবে সেই মঞ্চেই ছিলেন এবং কি হয়েছিল জামাতের আমির মহোদয় তিনি যখন ভাষণ দিচ্ছিলেন, ডাক্তার শফিকুর রহমান, আমরা হঠাৎ করে লাইভে দেখতে পেলাম তিনি ঢলে পড়ছেন। তো আপনি সেখানে ছিলেন, আপনার পর্যবেক্ষণ কী হয়েছে, সমাবেশটা কেমন হয়েছে, জনসমাগম কেমন ছিল, মঞ্চের উপস্থিত থেকে আপনি যদি একটু দর্শকদের এবং আমার অতিথিদের উদ্দেশ্যে একটু বিশ্লেষণ করেন। জি, ধন্যবাদ হাসান আহমেদ চৌধুরী কিরণ। আজকে বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে ঢাকায় জাতীয় সমাবেশ ছিল। প্রায় 20 থেকে 22 লক্ষ লোকের জনসমাগম হয়েছিল এই উপলক্ষে ঢাকা শহরে। একটি সুশৃঙ্খল সমাবেশ, দীর্ঘদিন পরে জামাতের ইতিহাসেও প্রথম, বাংলাদেশের ইতিহাসে হয়তো একটা সুন্দর সমাবেশ প্রত্যক্ষ করার সুযোগ হয়েছিল। এত বড় একটি জনসমাগম হওয়ার পরেও আমরা দেখেছি যে আমাদের চেষ্টা ছিল যে স্বেচ্ছাসেবক সহ বিভিন্ন বিভাগ, মেডিকেল টিম যতটুকু পরিমাণ সুশৃঙ্খলতার সাথে একটি বড় সমাগমকে সুন্দর করে দেওয়া যায়। তো মেডিকেল টিমের অংশ হিসাবে এবং শহীদ পরিবার আবার পিতার সম্মানিত, তার সম্মানার্থে আমি হয়তো স্টেজে অবস্থান করছিলাম। তো আজকে যেটা হয়েছিল যে আসলে প্রচন্ড পানি শূন্যতা, ভ্যাপসা একটা আবহাওয়া, গরম, এটার কারণে আমরা আমাদের মেডিকেল টিম সকাল থেকেই ব্যস্ত ছিলেন, বিভিন্ন বুথগুলোতে প্রায় 15টা বুথে সার্ভিস দিয়ে যাচ্ছিলেন। তো জামাতের আমির যখন বক্তব্য দিতে দাঁড়ালেন, তখন একটা পর্যায়ে তিনি অসুস্থ অনুভব করে পড়ে গেলেন হঠাৎ করে। তো স্টেজে তখন আমরা যারা মেডিকেল টিম অতিথি হিসেবে আমি ছিলাম এবং নিচ থেকে আমাদের মেডিকেল টিম সাথে সাথে এসে আমরা অ্যাটেন্ড করলাম। আহ, প্রথমে মনে হয়েছিল যে কোনো হার্ট অ্যাটাক হলো কিনা, কিন্তু পরে দেখা গেল যে না, আলহামদুলিল্লাহ উনি ওই পানি শূন্যতা থেকেই ওনার, আমরা বলি সিনকোপাল অ্যাটাক, উনি কিছুক্ষণের জন্য উনি সংজ্ঞা হারিয়েছিলেন। তো প্রাথমিক চিকিৎসার পরে উনি আবার উঠে দাঁড়িয়ে এলেন, কিন্তু সেটা পুরোপুরি রিকভারি না হতে আবারও তিনি বসে পড়লেন। তো আমাদের যদিও ডাক্তারদের থেকে পরে বলা হচ্ছিল যে আসলে এই অবস্থায় ওনার বক্তব্য টা সংক্ষিপ্ত করা এবং না দেওয়াটাই ওনার জন্য ভালো হবে। কিন্তু আসলে সারা দেশের মানুষ যেই কারণে ওনার বক্তব্য শোনার জন্য এত দূর দূরান্ত থেকে এসে সমাগম হয়েছেন এবং উনি একটু সুস্থ বোধ করাতে উনি বললেন যে না, আমি বসেই এখানে ভাষণ দিব। তো আমরা চেষ্টা করেছি ওই পর্যায়ে সংক্ষিপ্ত ভাবে ওনাকে, ওনার যে বক্তব্যের অন্তত অল্প কিছু অংশ হলেও যেন দেশবাসীর উদ্দেশ্যে উনি বলার সুযোগ থাকেন, তিনি সেটা ওখানে বলেছেন এবং তারপরে ওনাকে আমরা হসপিটালে নিয়ে যাই। আলহামদুলিল্লাহ উনি এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। একটু জানবার চেষ্টা করছি, আমরা দেখলাম আপনারা সেখানে ব্লাড প্রেশার মাপছেন, সুগার দেখছেন, তো তা ওনার ব্লাড প্রেশার, সুগার, অন্যান্য বিষয়গুলো তখন কি অবস্থায় ছিল যখন তিনি ঢলে পড়েছিলেন? আমরা দেখলাম আপনারা বেশ কয়েকজন চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করছিলেন। প্রেশার প্রাথমিকভাবে একটু বেশি পাওয়া গিয়েছিল, সুগারটা নর্মাল ছিল। আহ, গরমের কারণে আসলে যে সিনকোপাল অ্যাটাক হয়, এটা হয় মানে হঠাৎ করেই শরীরের সমস্ত ব্লাড গুলো ব্রেন থেকে কিছু সময়ের জন্য সরে যায় এবং তখন মানুষ সংজ্ঞা হারিয়ে পড়ে যায়। তো এই ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হয় যে পড়ে যাওয়ার সময় কোনো এক জায়গায় আঘাত পাওয়া বা কোনো কিছু হয়ে সেই সাবসিকুয়েন্ট সেগুলো হতে থাকে আর কি। আলহামদুলিল্লাহ ওরকম কোনো দুর্ঘটনা ঘটেনি। আহ,
যেহেতু প্রচন্ড গরম ছিল এবং স্টেজেও যদিও ফ্যান এয়ার কুলারের ব্যবস্থা থাকা সত্ত্বেও আসলে সেটা আসলে পানি শূন্যতা থেকেই এরকম হয়েছিল, পর্যাপ্ত পানি জি, গ্রহণ না আমি করার আমি আমি আপনার কাছে আবার কারণে। ফিরবো, শুধু আরেকটা বিষয় নিয়ে আলোচনা করে যাব। সেটি আপনি একটু তুলে রাখছি। আপনি বলছিলেন আপনি আপনার মরহুম পিতার প্রতিনিধিত্ব সেখানে করছিলেন চিকিৎসক ছাড়াও। সেই আলোচনা আমরা খানিক পরে আপনার সাথে যুক্ত হব। আমি স্টুডিওতে ফিরে আসছি। ডাক্তার হাসানুল বান্না, আপনি থাকবেন আমাদের সাথে। প্রিয় দর্শক, আপনারা শুনতে পাচ্ছিলেন যে তিনি তাদের ডাক্তারি ভাষায় যেটা বললেন যে পানির শূন্যতা বা অতিরিক্ত গরমের কারণে কি কারণে মানুষ হঠাৎ করে এরকম ব্ল্যাঙ্ক আউট হয়ে যেতে পারে সেটি শুনেছেন, এবং তিনি বলবার চেষ্টা করেছেন জনসমাগমন 18 থেকে 20 লক্ষ জনসমাগমন হয়েছে তাদের বক্তব্য অনুযায়ী। আমরা সেটি আলোচনা করব। আমি মোস্তফা ফিরোজ ভাই, আপনার একটা স্ট্যাটাসকে নিয়ে আমি আলোচনাটা শুরু করতে চাই, যেটি আপনার এবং আমাদের সকলের বন্ধু মাসুদ কামাল ভাই সে আলোচনাটা শুরু করবেন, এবং সেটি আপনি ভয়েস বাংলায়, হ্যাঁ সেটি সবসময় আমরা যেটাকে ফলো করি সেখানে বলেছেন। আমি মাসুদ কামাল ভাই যে স্ট্যাটাসটা তিনি দিয়েছেন সেটা দিয়ে আমি বলতে চাই, সেটা হচ্ছে যে রাজধানীতে জামাতের যে সমাবেশ হয়েছিল আমরা দেখেছি যে সমাবেশে অসুস্থ হয়ে ঢলে পড়েছিলেন ডাক্তার শফিকুর রহমান, এবং সেখানে ভয়েস বাংলার স্ট্যাটাসে সেটি বলা হয়েছে। আমি একটু পড়ে শুনে পুরাটুকু পড়বো না, আপনি আপনার মন্তব্য করতে পারবেন। তিনি বলছেন, মোস্তফা ফিরোজ সাহেব তার যে ভয়েস বাংলার সেখানে কার্ডে তিনি বলছেন যে এমন অসাধারণ সংকল্প এবং কমিটমেন্ট এখনকার রাজনীতি খুঁজে পাওয়া সত্যি কঠিন। বিকেল 5:30টার দিকে টিভির লাইভে শুনছিলাম ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য। দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে বলতে হঠাৎ তিনি থেমে গেলেন, ডায়াস ধরে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকার পর ঢলে মঞ্চে পড়লেন। নেতারা একটু হতভম্ব হয়ে পড়ল, দ্রুত শৃঙ্খলার সাথে পরিস্থিতি সামাল দিলেন। আবারও অবাক হলাম, ওনাকে কিন্তু তাড়াতাড়ি হাসপাতালে নেওয়া হলো না, তিনি হয়তো রাজি হননি, একে বলে সাহস ও প্রতিজ্ঞা। বাকি অংশটুকু আমি পড়লাম না, সেটুকু মোস্তফা ফিরোজ সাহেব বললেন। তো বাংলাদেশের রাজনীতিতে অনেক চড়াই উতরাই হয়েছে। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, 1,500 মানুষ তাদের জীবন দিয়েছে, এবং সেই যুগপৎ আন্দোলনে বিএনপি, জামায়াতে ইসলাম, বাম রাজনৈতিক দলগুলো, অন্যান্য অনেক দলগুলো সেখানে সম্পৃক্ত আছে। আমরা আজকের যে জামায়াতের সমাবেশ এবং একই সাথে মোস্তফা ফিরোজ সাহেবের যে স্ট্যাটাস এবং জামায়াতের আমিন তার যে ঢলে পড়ার পর আবার উঠে দাঁড়িয়ে দৃঢ় সংকল্পের মাধ্যমে তার বক্তব্য প্রদান করা, আপনার বিশ্লেষণ কি? দেখেন, আমি এই জিনিসটা লাইভ দেখেছি আর কি টিভিতে, তখন আমি ওইখানে ছিলাম। উনি দুবার পড়ে গেছেন এবং তৃতীয়বার ওঠার চেষ্টা করেন নাই, ওখানে বসে উনি বক্তৃতা দিয়েছেন। তো এটা যে কোনো মানুষের ক্ষেত্রে হতে পারে। এটা হলো আমারও, যখন আমারও তো বয়স হয়েছে, এটা আমি নিজেও কিন্তু এরকম ফিল করি মাঝে মাঝে। হঠাৎ করে মাথা ঘুরে যায়, কিছু একটা ধরে দাঁড়ানোর চেষ্টা করি এবং তারপরে একটু পরে আবার ঠিকও হয়ে যায়। তো এটা সম্ভব। মুস্তফা ফিরোজ সাহেব আছেন, উনি তো আমার দীর্ঘদিনের কলিগ। ওনার বাস্তব জীবনের একাধিক এই ধরনের ঘটনা ঘটেছে। উনি বাথরুমে পড়ে গেছেন, সেন্সলেস হয়ে গেছেন। এখন এটা উনি বলবেন নিশ্চয়ই, যে এরকম ঘটনা কিন্তু এটা একটা মানবিক একটা ঘটনা। আমার কাছে খারাপ লাগছে কি জানেন, আমার কাছে খারাপ লাগছে হলো এটা নিয়ে বিভিন্ন জন সোশ্যাল মিডিয়ায় নানাভাবে লিখতেছেন যে উনিকে অভিনয় করেছেন, ওনাকে অস্কার পুরস্কার দেওয়া উচিত, হ্যান উচিত, ত্যান উচিত, অনেক অনেক কিছু লিখতেছেন। আমি তাদের রুচি নিয়ে আসতে প্রশ্ন করি, এটা ঠিক না। যদি উনি অভিনয় করে থাকেন, আমি হাইপোথেটিক্যালি অথবা তর্কের ক্ষেত্রে ধরলাম অভিনয় করেছেন, উনি প্রমাণ করতে পারবেন? তারা প্রমাণ তো করতে পারবেন না। তারা তো আইডিয়ার উপরে কথা বলতেছেন। তো উনি খালি একটা দলের প্রধান, সেটা বাদ দিলাম, উনি তো একটা সিনিয়র সিটিজেন। যারা লিখতেছেন তাদের বাবা, চাচা, দাদার মতো। তো একটা বয়স্ক মানুষকে মিনিমাম সম্মানটা আমরা দেখাবো না? পড়ে দেখেন না একটা, আমি আপনাকে বললাম পড়ে দেখেন না, দাঁড়ানো অবস্থা থেকে পড়ে যান, দেখেন কেমন লাগে। আপনি পড়তে পারবেন না, সাহসী পাবেন না, আপনি সাহসী পাবেন না পড়ে যাওয়ার। তো উনি তো পড়ে গেছেন রে ভাই। তো এইগুলি না আমার কাছে, আমি মনে করি আমাদের মানে কালচারাল কিছু প্রবলেম হয়ে গেছে আমাদের দেশের। আমি একটা দল করি না, ধরেন আমি নিজে জামাতে ইসলাম তো আমি করি না। এখন তার মানে কি জামাত যারা করে তাদের সবার সম্পর্কে আমি এই ধরনের মন্তব্য করবো? আমি জামাতের মানে আদর্শ পছন্দ করি না, হতেই পারে আমার আরেকটা আদর্শ ভালো লাগে, হতেই পারে। এখন যে আদর্শ আমি পছন্দ করি না, জামাত, আমি তো সব আদর্শ পছন্দ করবো না, একটা করবো। ধরেন আমি একটা আদর্শ পছন্দ করি, এখন বাদ বাকি সব লোক অভিনয় করে, বাদ বাকি সব লোক সম্পর্কে আমি এরকম ঢালা মন্তব্য করবো? আর আমার দলে যারা আছে, আমার দলে যেন সে ফেরেশতা ভাই। উনিও মানে সবাইকে যে আমি খারাপ বলছি ঢালাভাবে, ওনারাও ইবলিস, আমার নেতাও ফেরেশতা না। এইটাও মানুষ, ওইটাও মানুষ।
ভালো মন্দ মিলেই মানুষ। তো মানুষের নানা রকম সীমাবদ্ধতাও থাকবে। আপনার মনে আছে এই বিগত আপনার 111 যে সরকার ছিল, ফখরুদ্দিন সাহেব উনি আপনাদের কোথায় গেলেন, কাঁপতে কাঁপতে মানে পড়ে গেলেন, বোধহয় টাঙ্গালে একটা ঘটনা খেয়াল আছে না, পড়ে গেলেন। তো কি হয়েছে? উনি তো ওনার পুরো মেয়াদ শেষ করে গেছেন। আমার দেখতে হবে ওনার পলিটিক্সটা কি, উনি আজকে মিটিংয়ে কি বলেছেন। উনি যখন যে কথাগুলি বলেছেন, আমার কিন্তু সত্যি বলি আমি কিন্তু ওনার কথাগুলি পছন্দ করেছি। উনি বলেছেন এবার আমাদের আন্দোলন হবে দুর্নীতির বিরুদ্ধে, লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। আমি তো মনে করি বাংলাদেশের এটা একটা ক্রাইসিস মোমেন্ট আমাদের এই দুর্নীতি নিয়ে। প্রত্যেকটা লোক ক্ষমতায় যাই দুর্নীতি করার জন্য, বলুক না এই জিনিসটা। উনি যে কথাগুলি বলেছেন, আমি আবারও বলছি, আমি কিন্তু জামাতে ইসলাম করি না। আমি আবারও বলছি যে বাংলাদেশের কোনো একটা পলিটিক্যাল পার্টির লিডার, মঞ্চে শীর্ষ নেতা মঞ্চে দাঁড়িয়ে বলুক যে আমাদের লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে, বলুক। বলার সময় একবার চিন্তা করবে যে প্রত্যন্ত অঞ্চলে আমার যে লোক চাঁদাবাজি করতেছে, তারা যারা দেখে তারা তো বলবে ভাই তোমার নেতা কি বলে, তুমি কি করো। আমার নিজের একটা ইউটিউব চ্যানেল আছে, আপনি জানেন, জি, সেখানে কিন্তু আমি ওনার এই বক্তব্যটা আজকে বলেছি, এবং পাশাপাশি আমি এটাও বলেছি যারা আমার এটা শুনতেছেন বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে, আপনারা যদি জামাতের কোনো দুর্নীতি পান আমাকে জানান। আমি তাদের আহ্বান করেছি। কেন আহ্বান করেছি? আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়ার চেষ্টা করছি। জামাতের আমির যখন বললেন আমি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব, তখন আমি জানতে চাই যে জামাতের সারা দেশের লোকজন কি করছে। এটা হলো রাজনৈতিক চ্যালেঞ্জ। কিন্তু আমি চ্যালেঞ্জ না করে, তথ্য প্রমাণ সংগ্রহ না করে ঢালাওভাবে বলে দেবো, এটা হয় না। তো আমি সেই জিনিসটাই বলছি, রাজনীতি করেন, রাজনৈতিক বিরোধিতা থাকবে, বিরোধিতাও করেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু কুৎসা কেন রটনা করেন? এই কুৎসার ফল কিন্তু ভালো হয় না। এই কুৎসার ফল ওই আপনার গোপালগঞ্জেও ভালো হয় নাই, চকরিয়াতেও ভালো হয় নাই। নিশ্চয়ই কুৎসা কেন করেন? নিশ্চয়ই আমরা গোপালগঞ্জ চক্রের প্রসঙ্গ তো আজকে আছি, নিশ্চয়ই আমরা সেটা আসবো। ডাক্তার হাসানুল বান্না আমাদের সাথে আছেন। আমি যারা মোস্তফা ফিরোজ, দীর্ঘদিন থেকে আপনি দেশের বাইরে নানা রকমভাবে আমাদের মাসুদ কামাল ভাইয়ের মতো আপনিও কিন্তু ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করেছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাই। 18 কোটি মানুষের বেশিরভাগ অংশই কিন্তু ফ্যাসিল হাসিনা বিদায়ের জন্য তারা সন্তুষ্টি জ্ঞাপন করেছেন। আপনি আপনার স্ট্যাটাসের মধ্যে আজকে আপনি জানি না, আপনার নিশ্চয়ই একটা নৈতিক সমর্থন কোনো দলের প্রতি থাকতে পারে, আমার আছে। তার অর্থ এটি নয় যে যেটা মাসুদ কামাল ভাই বললেন যে আমি অন্যের প্রতি ঘৃণা ছড়াবো, অন্যের প্রতি প্রতিহিংসা ছড়াবো। রাজনৈতিক মন্তব্য থাকতেই পারে, কিন্তু ঘৃণা ছড়ানো মন্তব্য করা সেটি কিন্তু উচিত নয় বলে বললেন। আমি আপনার বক্তব্যের একটি দুটো লাইন আপনাকে ধরিয়ে দিয়ে আমি আলোচনায় যেতে চাই, আপনি নিশ্চয়ই সেই বিষয়ে বলবেন। আপনি বলেছেন পরের অংশে, কয়েক মিনিট পর আবারও তিনি দাঁড়ালেন এবং বক্তব্য রাখতে শুরু করলেন, কিন্তু বোঝাই যাচ্ছিল ওনার শরীর চলছে না, কেবল মানসিক জোরে তিনি দাঁড়িয়ে আছেন, অবস্থা ভালো না। ততক্ষণে নেতা ও স্বেচ্ছাসেবকরা সতর্ক হলেন, তিনি আবার বসে পড়লেন। একদিকে বক্তব্য চলছে, অন্যদিকে তার চিকিৎসা ও সেবা চলছিল। একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। ডাক্তার শফিকুর রহমান বললেন, আমাকে অনেকেই বক্তব্য শেষ করতে বলেছেন, কিন্তু আমি জানি হায়াত মৌত আল্লাহর হাতে, তাই যতক্ষণ জীবনে আছি কথা বলে যাব। হ্যাঁ, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে তিনি তার বক্তব্য শেষ করলেন। একই সাথে রাজনীতিতে সততা, দৃঢ়তা, সংকল্পের এক অসাধারণ কাব্য কথা রচনা করে গেলেন। এটি আপনার ভয়েস বাংলার ফেসবুক স্ট্যাটাসে আপনি বলেছেন। আপনি সামগ্রিক বিষয়টা কিভাবে দেখেন? দেখেন, এই একটা বিষয়ে যদি কনসেন্ট্রেট করেন তাহলে তো অবশ্যই আমি নিজেই আপ্লুত হয়েছি। আমি মানে দেখছিলাম, আমি নিজেই মানে ভিডিও করছি আর পাশাপাশি দেখছিলাম যে জামাতের সমাবেশ কি হয়। হঠাৎ করে আমার চোখের সামনেই ঘটনা ঘটলো, মানে খুব টিভিটা আমার খুব কাছেই। দেখলাম যে মানে পড়ে, মানে ডায়াসে হয়ে গেল, উনি দাঁড়ালেন, পড়ে গেল। তার পরবর্তীতে ঠিক আছে পড়ে গেল, তারপর আমি ভাবছি যে তাকে নিয়ে চলে যাবে, কিন্তু তারপরে যে উনি যে মানে কি বলে মানে রুখে দাঁড়ালেন এক ধরনের, যে না তিনি শেষ করবেন। কারণ দুর্নীতির প্রসঙ্গেই তিনি কথা বলছিলেন যে আমি কথা দিচ্ছি আপনাদেরকে, আমার এরা যদি কোনো নেতারা যদি এমপি হয় তাহলে তারা প্লট নেবে না, গাড়ি নেবে না, কোনো সুযোগ সুবিধা নেবে না। তো এই কথা বলে তিনি শেষ করলেন, কিন্তু যেহেতু ফিনিশিংটা দিলেন না, এবং অসাধারণ ব্যাপার, তিনি আবার কিছুক্ষণের মধ্যে, এবং দেখলাম যে এই আমি কথা বলবো, তোমরা সরে যাও। নেতারাও এত চমৎকারভাবে সুশৃঙ্খলার সাথে পরিস্থিতিটা ম্যানেজ করলো এবং ওনাকে সেই এটা দিলেন, কিন্তু আবার তিনি উঠে দাঁড়ালেন। এবং আমি তখন বুঝতেছিলাম যে উনি কিন্তু আবার পড়ে যাবেন, কারণ তখন যখন সেকেন্ড টাইম চোখের সামনে তো দেখলাম, কারণ এটা বলার পিছনে কারণ আছে। তখন আমি আমার শারীরিক অবস্থার সাথে মিলাই দেখছিলাম যে আমি পারতাম কি না, সম্ভবত আমি পারতাম না। উনি যে দৃঢ়তাটা দেখালেন, এটা আমার কাছে একটা খুবই মডেল মনে হলো। উনি আবারও বললেন
বক্তব্য দিলেন, আবারও পড়ে গেলেন। তারপরেও উনি, তখন তো নিয়ম তো যে তাকে ঠাই না, কিন্তু দেখলাম একজন ডাক্তার দৌড়ে আসলেন, পাশে তার বিপি করছে, প্রেশার দেখছে, কেউ ফ্যান নিয়ে মাথায় দিচ্ছেন, কেউ মানে সবাই যার যার অবস্থান থেকে তাকে ভালো করার, কেউ টুপি পরানোর চেষ্টা করতেছে। মানে এইরকম একটা অবস্থার মধ্যেও, বিপর্যস্ত অবস্থার মধ্যেও তিনি মাইক্রোফোনটা মনে হচ্ছে যেন শেষ যুদ্ধটা তিনি করবেন, এবং বললেন যে হায়াত মৌত আল্লাহর হাতে। হ্যাঁ, মানে আমাকে যখন ডাকবে তখন কেউ ফেরাতে পারবে না। এই যে এক ধরনের ধর্মের প্রতি, আদর্শের প্রতি একটা কমিটমেন্ট, এটা আমি মনে করি যে রাজনীতিতে এই অংশটা মানে শেখার বিষয়। আমার জামাত ইসলামীর অনেক বক্তব্য, অনেক রাজনীতি নিয়ে আমার আপত্তি আছে, মতদ্বৈততা আছে, এবং আজকেই আমি অনেকগুলো কন্টেন্ট করার মধ্যে কিন্তু আমার সেই বিরোধিতা আছে। ওইটা একটা দিক। কিন্তু রাজনীতিবিদ হিসাবে তিনি যে রাজনীতিটা করতেছেন সততার সাথে, তখন কিন্তু তিনি তার নিজের জীবনের দিকে তাকাননি। কিন্তু আমরা কি হই, আমরা তো আগে জীবনটা দেখি। যেমন আমি বললাম তো যে এরকম আমি আমার জীবনে, তখন আমি চিন্তা করছিলাম যে গত 3 বছরে আমি যখন কি মোটামুটি মানে বাইরে পলাতক অবস্থায় ছিলাম, আমার সবচেয়ে বড় ভয়টা ছিল যে আমি হঠাৎ করে যদি কোথাও পড়ে যাই, তখন আমি একাকী রুমে, আমাকে কে দেখবে, কে করবে। এবং ঢাকায় আমি অনেকবার বাথরুমে পড়ে গেছি, অজ্ঞান হয়ে পড়ে থাকছি। তারপরে রাস্তায় চলতে চলতে হঠাৎ করে পড়ে গেছি, সামনেই আমার গাড়ি ছিল, কিন্তু সেই গাড়ি পর্যন্ত পৌঁছাতে পারিনি, মানুষজন আমাকে হেল্প করছে। তো এইটার সাথে আমি মিলাচ্ছিলাম যে মানে উনি তো আমার চেয়েও বয়সী মানুষ, সেই বয়সটাকে জয় করলো একটা রাজনৈতিক কমিটমেন্ট, আদর্শ। ফলে রাজনীতি মানুষকে যেমন উজ্জ্বল করে, রাজনীতি মানুষকে দানব করে। আমরা দুইটা দেখি, একটা আদর্শ আর একটা হচ্ছে দানব। যেই দানবের মধ্যে আছে দুর্নীতি, সন্ত্রাস। যেমন মাসুদ খান বলছে যে একটা দুর্নীতিটা বন্ধ করলে সন্ত্রাস, অনিয়ম, রাহাজানি সমস্ত কিছু বন্ধ হয়ে যায়। আপনি তো অনেক রোগের চিকিৎসা করতে পারবেন না। ওই মূল জায়গায় কিন্তু উনি হাত দিচ্ছেন আজকে, দুর্নীতি। এই করাপশনটা যদি, এর বিরুদ্ধে যদি ওনার মতন, জামাতের মতন যদি সকল রাজনৈতিক দল যদি ওই আহ্বানটা দেয় যে পরিবর্তিত বাংলাদেশে আমাদের এইটাই থাকবে যে দুর্নীতি বন্ধ করতে হবে যে কোনো উপায়ে, এবং এটা হচ্ছে যুদ্ধ, তাহলে কিন্তু দেশটা চেঞ্জ হবে। আজকে কিন্তু উনি সঠিক ডাকটা কিন্তু দিয়েছেন। উনার আজকের অন্য পার্টের সমালোচনা আছে, সেটা যদি আপনি করেন, প্রশ্ন করেন, তখন আমি বলতে পারি। কিন্তু এই জায়গাটা, যে প্রশংসার জায়গাটাকে আপনাকে প্রশংসা করতেই হবে। আপনার শত্রু যদি ভালো কাজ করে, আপনি কি প্রশংসা করবেন না? সেটাকে বলবেন যে উনি ঢং দেখালেন, উনি এটা নাটক করলেন না? আপনি আপনার ফেসবুকের মধ্যে সেখানে কি ধরনের কমেন্টস পেয়েছেন? কিছু কমেন্টসে আমি না, খুবই খারাপ। বেশ কয়েকটা দেখলাম আমি, তারপরে আর আমি কমেন্টসে যাইনি, কারণ আমার মনটা খারাপ। কমেন্ট দেখলাম, আপনার ভালো কমেন্টই বেশি। কিন্তু প্রথম কয়েকটা দেখলাম যে উনি নাটক করছেন, করছে, ওটা দেখে আমার মনটা এত খারাপ হয়ে গেল যে আমি তখন মনে করলাম যে আসলে আমি স্ট্যাটাসটা দিলাম কেন? হ্যাঁ, এই ধরনের কুরুচিপূর্ণ মানুষগুলোকে ইনভাইট করার জন্য। এজন্য আমি আর দেখিনি। যাক, মাসুদ খান বললো, এখন উৎসাহিত হলাম। এখন খারাপের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, প্রশংসাটা প্রশংসার মতন করতে হবে, সেটা যত শত্রুই হোক না কেন। ধরেন শেখ হাসিনা একেবারে গণশত্রু, তার ফাঁসি হবে, কিন্তু যদি একটা ভালো কাজ করে, সেই ভালো কাজটাকে আমাকে অ্যাড্রেস করতে হবে। আমি যদি অন্ধ হয়ে যাই, বধির হয়ে যাই, তাহলে তো সমাজ এগোবে না। আর আমি মুক্ত সাংবাদিক হিসেবে আমার কাজটাই তো এটা, যেটাকে আমি বিবেক দিয়ে যেটাকে দেখব, সেটাকে আমাকে বলতে হবে, সে যে কোনো মূল্যে। জি, আপনার সাথে আবার যুক্ত হচ্ছি। আমি আপনার গত 14-15 বছরের খোঁজ খবর রেখেছি, এবং সেখানে দেখেছি আপনি নিজে বলছিলেন যে পলাতক ছিলেন, পালিয়েছিলেন, দেশে ছিলেন, বিদেশে ছিলেন, যদি রাস্তায় পড়ে যেতেন কি অবস্থা হতো। সেটাই, সেই মনোবলের মনোশক্তি নিয়ে কিন্তু এখন সবাই আমরা বেঁচে আছি। আমরা মনে করি যে সরকারের মধ্যে একটা ঐক্য, আমরা জুলাইয়ের ঐক্যের কথা বলছি, ঐক্য থাকবে। আমি ডাক্তার হাসানুল বান্না সারাদিন মঞ্চে ছিলেন, আমরা তাকে একটু বিদায় করে দিতে চাই। হাসানুল বান্না কি আমাদের সাথে আছেন এখন? জি জি, আমি শুনছি। জি, আপনি বলছিলেন আপনাকে আমরা ছেড়ে দিতে চাই। আপনাকে আমরা সংযোগে নিবার আগে আপনি বলছিলেন সারাদিন মঞ্চে ছিলাম, হাসপাতালে গিয়েছিলাম, আমাকে না হলে কেমন হয়। তারপর একটু বলছিলেন আপনি ছোট্ট করে যে আপনি মরণ পিতার কিছুটা প্রতিনিধিত্ব করতেও মঞ্চে ছিলেন। আপনার এই সময় এসে সেই আপনার কষ্টের কথাগুলো একটু বলতে চান কিনা? তাহলে আমরা দুজন অতিথির কাছে আবার ফিরে গিয়ে আপনাকে বিদায় করে দেবো। আপনার মরণ পিতার সম্পর্কে একটু বলবেন কিনা, কি হয়েছিল, কি ঘটেছিল? আজকের সমাবেশে দীর্ঘ 17 বছরে আসলে গুম, খুন, ফাঁসি, নির্যাতন করে যে সমস্ত জামাতের যে সমস্ত পরিবারগুলোকে বিগত ফ্যাসিস্ট সরকারের কারণে তাদেরকে হারাতে হয়েছে, নেতৃত্ব স্থানীয় সদস্যদের, তার পরিবারের সদস্যদেরকে স্টেজে অবস্থান করে সম্মান জানানো হয়েছে। সাথে অবশ্যই জুলাইয়ের অনেক রকম আহত এবং যোদ্ধা, তাদের পরিবারের সদস্যরা ছিল। তো ওই সময়
ঘটনাটা এই যে শুনছিলাম যে সাংবাদিকদের কথা, আসলে আহ, ওই গত শাসনামলে বাবার কথাই মনে পড়ছিল, যে স্টেজে আবেগ আপ্লুত হয়ে যাচ্ছিলাম, যে 2013 সালে যখন টার্গেটেড কিলিং র্যাব, উনি একজন আমার মতে একজন চিকিৎসক ছিলেন, একজন জনপ্রিয় চিকিৎসক ছিলেন। রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, কিন্তু ওনার কোনো নামে কোনো অভিযোগ বা কোনো মামলা এরকম কিছুই ছিল না। সবার কাছে উনি একজন জনপ্রিয় চিকিৎসক হিসেবে ছিলেন। কিন্তু র্যাবের মাধ্যমে 2013 সালে 14ই ডিসেম্বর রাতে নোয়াখালী লক্ষ্মীপুর অঞ্চলে যে টার্গেটেড কিলিং গুলো হয়েছিল, সেখানে র্যাব ওনাকে 4 তলার উপর থেকে এরকম হাত পা বেঁধে গুলি করে ফেলে দিয়ে নির্মমভাবে হত্যা করেছিল। তো ওই সময়ের কথা হ্যাঁ মনে পড়ছিল, যে আসলে আমি যদিও মেডিকেল টিমের সদস্য ছিলাম, কিন্তু বাবার সম্মানের কারণে হয়তো আমাকে আজকে যে স্টেজে আপনার বাবার নামটা একটু বলবেন, উনি তখন কি ডক্টর ফয়েজ আহমেদ। জি ডক্টর ফয়েজ আহমেদ লক্ষ্মীপুরে তখন আলোচিত ঘটনা ছিল ওই সময়। জি 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 ওনার 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 বাবা, জি একটু একটু মনে পড়ে কিনা, আমরা একটু ওনাকে চেয়ে এটা তো খুবই মানে ভয়ঙ্কর ঘটনা। মানে ওই সময় খুবই সাড়া জাগানো যে উনি আশ্রয় মানে মানে নিজেকে রক্ষা করার জন্য মানে দোতলা ছাদে ওই ছাদের থেকে তাকে ফেলে দেওয়া হয়েছিল। না, ওখানে গুলি করে তাকে ফেলে দিয়েছে তার। হ্যাঁ হ্যাঁ, একটা নির্মম ঘটনা ছিল, মানে যতগুলো নির্মম ঘটনার মধ্যে এটা অন্যতম। এবং উনি একজন প্রসিদ্ধ ডাক্তার ছিলেন, ডাক্তার ছিলেন না, যে ডাক্তার, জি ডাক্তার ছিলেন, এবং খুবই লক্ষ্মীপুরের জনপ্রিয় ডাক্তার ছিলেন, যে উনি দলমত নির্বিশেষে সবার চিকিৎসা দিতেন। মানে এগুলো আমি গণমাধ্যম সূত্রে পড়েছি, এবং যার জন্য আমার এখনো মাথার মধ্যে আছে এটা। জি ডাক্তার হাসানুল্লাহ, আমরা আপনাকে ছেড়ে দিতে চাই, তবে নিশ্চয়ই আমি আমি এখানে একটু যে জি আমার জানা ছিল না যে এরকম নাটক বা এরকম কথা আসছে। আসলে অতিথির মধ্যে থেকে, কারণ আমাদের নিচের মেডিকেল টিম আসার আগে আমি ছিলাম ফার্স্ট অ্যাটেন্ডিং ফিজিশিয়ান, তো আমার কাছে মনে ওনাকে কিন্তু প্রথম কয়েক সেকেন্ড আমি আনকনসিয়াসই পেয়েছিলাম, এবং আমি যখন অ্যাটেন্ড নিতে যাচ্ছিলাম, যে সিপিআর আমরা বলি, যে হার্টে পাম্প করার এরকম কোনো কন্ডিশন, ঠিক ওই সময় দেখলাম যে প্লাস পানিও দিচ্ছিলাম, তখন কিছুক্ষণ পরে উনি দেখলাম চোখ মেলে পিটপিট করে তাকাচ্ছিলেন। তো আসলে দুঃখজনক এরকম কথাগুলো শুনে। আমি একজন চিকিৎসক হিসেবে ওখানে ওনাকে আসলে আনকনসিয়াস হিসেবে আমরা পেয়েছিলাম আর কি। তো এটা আমি মনে করলাম যে জানা ছিল না যে আসলে বাসায় এসে দেখারও সুযোগ হয়নি যে এরকম কোনো মাধ্যমে এরকম লেখালেখি হচ্ছে বা এই না, ব্যাপারগুলো নিয়ে বেশিরভাগ আলোচনা। কমেন্টসই পক্ষে, মানে দুই একজন যাদের কথা বললো সে বিষয়ে তো দুজন অতিথি, দুই সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, ফেসবুক ইনফ্লুয়েন্সার, গণমাধ্যমে তারা কাজ করেন, তারা বললেনই যে এটি একটি কুৎসিত, মানুষের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এই ধরনের মন্তব্য না করার কথা বলেন। আমরা আপনার বাবা ডাক্তার ফয়েজ আহমেদ লক্ষ্মীপুরে সে সময় টার্গেট কিলিংয়ের যে শিকার হয়েছিলেন তার জন্য দুঃখ প্রকাশ করছি, এবং একই সাথে আমরা মনে করি যে গত 15 বছরে বিএনপি, জামাত সহ অন্যান্য যারা ফ্যাসিস্ট বিরোধী শক্তির সাথে যুক্ত ছিলেন তাদের প্রত্যেকের নিহত আত্মার মাগফিরাত কামনা করি, তাদের পরিবারগুলো ভালো থাকুক, এবং আমরা আশা করব যে আমরা আমাদের যে সংগ্রামে আমাদের দুই এই সাংবাদিক বন্ধু সহ দেশের মানুষ লিপ্ত রয়েছে, সেই সংগ্রাম হচ্ছে দেশকে দুর্নীতিমুক্ত করা, দেশের মধ্যে একটা সুস্থ এবং শান্তিদায়ক অবস্থায় ফিরিয়ে এনে একটা গণতন্ত্রের পদযাত্রায় একটা নির্বাচনের ব্যবস্থা করা, সেদিকে আমরা যাব। প্রিয় দর্শক, আমরা একটা বিরতি নিতে চাই। আমি ডাক্তার হাসানুল বান্না, ইবনে সিনা মেডিকেল কলেজের চিকিৎসক, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মোস্তফা ফিরোজ ভাই এবং আমাদের আজকের অতিথি মাসুদ কামাল কাটে বিরতির জন্য। আমরা একটা বিরতি নিয়ে আবারও ফিরে আসবো, দুজন অতিথি আমাদের সাথেই থাকবেন, আমরা অন্য কোনো আলোচনায় যুক্ত হচ্ছে, ছোট একটা বিরতি। ইসলামী মির্জাপুর শুভরাত্রিতে আমরা আবারও ফিরে এসেছি। আমরা কথা বলছিলাম জুলাই ঐক্য জামায়াতের যে আজকে সমাবেশ, সেটা নিয়ে আমরা কথা বলছিলাম। আমাদের সাথে স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন ভয়েস বাংলার সম্পাদক ও রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক মোস্তফা ফিরোজ, রয়েছেন সিনিয়র সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক, সমাজ বিশ্লেষক জনাব মাসুদ কামাল রয়েছেন আমাদের সাথে। আমরা জামায়াত ইসলামের আমির অসুস্থ হওয়ার পর আমরা জুলাই ঐক্যর মধ্যে ফাটল ধরছি কিনা সেই আলোচনায় আমি আসবো, এবং সেই ফাটলটা না ধরুক আমরা সেটা চাই। আমরা দেখেছি তাৎক্ষণিকভাবে বিএনপির মহাসচিব তিনি কিন্তু হাসপাতালে ছুটে গেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি খালেদা জিয়া এবং তারেক রহমানের সালাম পৌঁছে দিয়েছেন সেখানে। তো রাজনীতিতেও একটা এক ধরনের বিরোধিতা, রাজনৈতিক বক্তব্য মন্তব্য থাকবেই। এই যে বিএনপির পক্ষ থেকে, খালেদা জিয়ার পক্ষ থেকে, তারেক রহমান সাহেবের পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছুটে গেলেন, সেই জায়গাটায় আমরা একটু বিশ্লেষণ করতে পারি কিনা যে রাজনীতির সৌন্দর্যটা জায়গার মধ্যে। মাসুদ কামাল ভাই। হ্যাঁ, এটা অবশ্যই একটা রাজনৈতিক সৌজন্যতা বোধ বলবো। দেখেন, বেশি তারা কিন্তু বিএনপিকে দাওয়াতই করেনি, তারা বিএনপিকে দাওয়াত করেনি, যে কোনো বিএনপির কোনো প্রতিনিধি এখানে ছিলেন না কিন্তু। এবং এটা নিয়ে বিএনপির সালাউদ্দিন আহমেদ একটা বক্তব্য পড়লাম, উনি বললেন যে আমাদের দাওয়াত না করলে আমরা কী করে যাব। তো
ওনাদের দাওয়াত করেনি জামাত ইসলাম। কেন করেনি? রাজনীতির কারণে করে নাই। ওনাদের রাজনীতি এক না। এই যে রাজনীতি যে এক না, এই জিনিসটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বোঝেন না? বোঝেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাকে দেখতে গেছেন? উনি দেখতে গেছেন ব্যক্তিটাকে, উনি দেখতে গেছেন মানুষকে, তাই না? রাজনীতি তো ভিন্ন থাকতেই পারে। আপনার রাজনীতি আমার রাজনীতি ভিন্ন, এই জন্য তো আমরা দুজনে দুটা দল করি। আমরা জনগণের কাছে ম্যান্ডেট দেওয়ার জন্য দুজনেই যাই, যার যার আদর্শ নিয়ে যাই। কিন্তু ব্যক্তি হিসেবে আপনার সঙ্গে আমার সুসম্পর্ক থাকবে না, আপনাকে দেখলে মুখ ঘুরে নিয়ে যাব। এই কালচারটা গত কয়েক বছর ধরে আমাদের এখানে চালু করানো হয়েছিল। বলা হতো যে স্বাধীনতা চেতনা। আবার এই জিনিসটা কিন্তু আবার নতুন করে আবার এখনো আমরা দেখতেছি ওই একই জিনিস প্রয়োগ করা হচ্ছে। মানে এটা হলো কি, দেশটাকে আসলে বিভক্ত করে দেওয়ার একটা চেষ্টা, যেটা নাকি ব্রিটিশরা করতো, ডিভাইড অ্যান্ড রুল। আমাদের এখানে একই জিনিস হচ্ছে। এখন দেশকে বিভক্ত করতে হবে। ওই লোকগুলো ওরা থাকতে পারবে না, ওই লোকগুলি মন্দ। তো সবগুলি লোক মন্দ আপনি বুঝলেন কেমন? কিনা ওই দল যে সমর্থন করে সে খারাপ। কেন খারাপ হবে? ওই দলকে ভালো লোক থাকতে পারে না? থাকতেই পারে। তো এখন আপনি যখন এরকম একটা সরলীকৃত সিদ্ধান্তে পৌঁছবেন, তখন দেশটা পিছিয়ে যাবে। আপনি একটা দেশের 1 কোটি 1.5 কোটি লোককে বাতিল করে দিবেন। আওয়ামী লীগের চেষ্টাটা কিন্তু করেছে, তারা জামাতকে নিষিদ্ধ করার চেষ্টা করেছে। জামাতের লোকজন একটা রেস্টুরেন্টে বসে খাইতে পারতো না। 2-3 জন লোক রেস্টুরেন্টে বসে খাইতে গেলে বলতো তারা রাষ্ট্রপতি ষড়যন্ত্র করার প্ল্যান করতেছে। আবার বিএনপিকে তারা বলতো যে জিয়াউর রহমান নাকি পাকিস্তানের চর ছিল। আওয়ামী লীগ বলছে এগুলো। এবং বিএনপি একটা সন্ত্রাসী দল, এই কথা বলার চেষ্টা করছে তারা। তার মানে কি, যারা বিএনপি করে, বিএনপি সমর্থন করে, তারা এই দেশে থাকতে পারবে না। এখন ঠিক উল্টাটা হচ্ছে। যারা আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ করতে পারে, আওয়ামী লীগ করেছিল, কখনো আওয়ামী লীগ সমর্থন করেছিল, তারা এই দেশের নাগরিক না। দেখেন গোপালগঞ্জে এত বড় ঘটনা ঘটলো, 5 জন লোক মারা গেল। 5 জন লোক মারা গেল, এটা নিয়ে কোনো আলোচনা নাই। আলোচনা কি নিয়ে? যারা ওইখানে যায় উস্কাইলো, আসেনি পরে বললো যে মুজিবের জন্মভূমিতে দাঁড়িয়ে বলে এসেছি মুজিববাদ মুর্দাবাদ। এটা বলছে সে, এটা কিন্তু সে পরে বলছে এসে নিয়ে। তার মানে কি, সে এটা বলার জন্য ওখানে গিয়েছিল। এখন তারা যে উস্কাচ্ছে মানুষকে, এই উস্কানোর এই ঘটনাকে কেন্দ্র করে তারা এখানে অ্যাকশন নিচ্ছে। কিন্তু ওখানে যে 5 জন লোক মারা গেল গুলি খেয়ে, ওইটার কোনো বিচার হবে না। কেন হবে না? ওরা এই দেশের নাগরিক না? ডক্টর ইউনূস কি ওই মৃত লোকগুলির জন্য প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন নাই? ওনার তো সবার উপর সমান দায়িত্ব থাকা উচিত ছিল। এখন তাদেরকে কোনো সুরতহাল রিপোর্ট হয় নাই, ময়নাতদন্ত হয় নাই, খবর দিয়ে দিচ্ছে। এখন আমাদের লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম সাহেবের বোধোদয় হয়েছে, প্রয়োজনে তাদেরকে তুলে আবার ময়নাতদন্ত সে করবে। মানে তাকে কি বারবার এরকম মনে করে দিতে হবে? তো এই যে প্র্যাকটিসটা, এই প্র্যাকটিসটা ভালো না। এই প্র্যাকটিসটা একদমই ভালো না। আমি খালি একটা কথা বলি, দেখেন আপনি বললো ঐক্য বলতেছেন, জুলাই ঐক্যটা কিভাবে হবে? হাসনাত আব্দুল্লাহ যে বলতেছেন যে ওইখানে জন্মভূমিতে দাঁড়িয়ে বলে আসছি আমি, হ্যাঁ বলে আসছেন আপনি, গলার রক টক ফুলাইয়া। আর উনি বলার সময় চোখ টোক কিন্তু বড় হয়ে যায়। এইভাবে উনি বলছেন মুজিববাদ মুর্দাবাদ। আচ্ছা, এটা বলে ওনার লাভটা কি হয়েছে? এটা বলাতে জাতির লাভটা কি হয়েছে? এটা বলাতে দেশের লাভটা কি হয়েছে? কি লাভ হয়েছে এটা বলে? ঝগড়ার উৎপত্তি করতেছেন আপনারা। একই কাজ করছেন আমার চকরিয়াতে, ঝগড়ার আপনি বলতেছেন যে ঠিক আছে ভাই, এখানে আপনি আপনার কথা বলেন, আপনি আপনার স্বপ্নের কথা বলেন, আপনি আপনার লক্ষ্যের কথা বলেন। আপনি কি করছেন? কুৎসা রটনা করতেছেন, যে নাকি ইসলাম বলে গীবত। আপনি গীবত করতেছেন। তো গীবত কেন? আপনি এই দেশকে গীবতকারীকে আল্লাহ পছন্দ করে না ভাই, মানুষও পছন্দ করে না। এই দেশের মানুষ কিন্তু মিলেমিশে থাকতে চায়। এই দেশের সাধারণ মানুষ কিন্তু পরশ্রীকাতর নয়। ঝগড়া হয়, ঝাঁটি হয়, গ্রামে দেখেন আপনি ঝগড়াঝাটি হচ্ছে। বিয়ের দিনে দাওয়াত দেয়, সবাই যে হাজির হয় দল বাইধা। এইটাই হলো এই দেশের মানুষের ক্যারেক্টার। আর এরা মানুষের মধ্যে একটা স্থায়ী বিরোধের চেষ্টা করতেছে। আমাকে আজকে একজন লোক বলতেছে তার বাড়ি হলো মুকসুদপুর। সে ওকে বললো যে মুকসুদপুর হলো গিয়ে গোপালগঞ্জ সদর থেকে 56 কিলোমিটার দূরে, মানে একদম ফরিদপুরের বর্ডারে আর কি। কয় কি যে আমাদের এলাকায় পুলিশের সমানে ধরতেছে ওই গোপালগঞ্জের ঘটনা নিয়ে। নাকি প্রায় মানে কয়েকশো লোক আটকে ফেলেছে। হচ্ছে এগুলো।
তো এগুলি কি মানুষের মানুষের মধ্যে একটা স্থায়ী বিরোধ তৈরি করে না? তো এই ঘটনা ওদেরকে ধরতে হবে। জি, আমি আমি এই প্রসঙ্গটা কি আসি, বলবেন ভাই? মোস্তাফিজুর ভাই একটু এই প্রসঙ্গে আসি। আমরা তো শুনলাম এবং সেখানে কিন্তু আরেকটা ঘটনাও ঘটেছে, যেটি হচ্ছে যে মাইক দিয়েও কিন্তু প্রচার করে ওখানে মানুষকে জনসমাগম করা হচ্ছে। আমরা কোনো মৃত্যুকে কিন্তু কোনোভাবে আমরা আমাদের যে কোনো আলোচনার সমর্থন তো করার প্রশ্নই আসে না। মাসুদ কামাল ভাই একটা গুরুত্বপূর্ণ কথা বললেন যে বিগত সরকারের আমলে কিন্তু মুক্তিযুদ্ধের সপক্ষের বিপক্ষে, মানে এটা ইঙ্গিত করার চেষ্টা করেন মানুষের মধ্যে বিভক্তি, ডিভাইড অ্যান্ড রুল, যারা ব্রিটিশরা করার চেষ্টা করেছিলেন। এবং জামাত বিএনপি কোনো লোক কোথাও কিন্তু কুয়ে একটা রেস্টুরেন্টে খেতে গেলে কিন্তু তাদেরকে যে দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহীভাবে তাদের গ্রেফতার করা হতো। এই যে ডিভাইড অ্যান্ড রুলের যে পলিসিটা ব্রিটিশ সরকার করে গিয়েছিল, এবং গত আওয়ামী লীগ আমলে কিন্তু আমরা দেখেছি যে শুধুমাত্র একটা শক্তি ছাড়া কেউ কিন্তু মাঠে থাকতে পারতো না। আপনি যদি একটু ফ্ল্যাশব্যাক করে সেই মুক্তিযোদ্ধার সপক্ষের বিপক্ষের শক্তি নিয়ে যদি একটু বিশ্লেষণ করেন। জি, ধন্যবাদ। তার আগে আমি একটু বলি, আজকের দিনে বেশ কিছু ইতিবাচক এবং নেতিবাচক ঘটনাও ঘটছে। যেমন ধরেন, আজকে যেহেতু জামাতের একটা প্রথম সমাবেশ ছিল, এটা সকল রাজনৈতিক দলকে, ফ্যাসিবাদ বিরোধী যারা আন্দোলন করছে বিগত 15-17 বছর, সবাইকে ডেকেছে এবং সামনে দেখেন মঞ্চেও বিতর্ক হতে পারে, তাই বলে বিএনপিকে আমি দাওয়াত দেব না, এটা উচিত হয়নি, এটা দৃষ্টিকটু। আবার দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু ঠিকই সেই দেখতে যে সেটা আবার রাজনৈতিক সৌন্দর্যের পরিচয় দিছে। এখান থেকেও জামাতকে আবার শিক্ষা নিতে হবে। আবার দেখেন গোপালগঞ্জের ঘটনায় এনসিপি নেতাদের উপর যখন হামলা হলো, তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম তিনি স্টেটমেন্টটা দিলেন, তারপরে শফিকুর রহমান দিলেন। কিন্তু সেই দলের লোকজন আবার আপনার চকরিয়াতে এনসিপির পথসভাটা ভেঙে দিল, হামলা করা হলো। আপনি ঠিক আছে, আপনার অনেক বক্তব্য মুজিববাদ, মুর্দাবাদ বা গডফাদার এগুলো বলাটা উচিত হয়নি, কিন্তু তার চেয়ে বড় অপরাধ যদি আপনি তার পথসভা ভেঙে দেন, হামলা করেন, এটাও কিন্তু আর একটা ভুল। যেমন গোপালগঞ্জের ব্যাপারে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্টেটমেন্টটা প্রথমেই নিন্দা জানায়, যেমন একটা ভালো কাজ করছে, আর স্থানীয় পর্যায়ে চকরিয়াতে বিএনপি নেতা কর্মীরা আজকে খারাপ কাজ করলো। আপনি ওই বক্তব্যের বিপরীতে আপনি বক্তব্য দেন, আপনি আলাদা সমাবেশ করেন। গোপালগঞ্জের প্রসঙ্গটা আসেন, একটু বলাই দরকার। এই মৃত্যু কিন্তু মানে অ্যাভয়েড করার মতন কোনো পরিস্থিতি ছিল না। আমি সকাল থেকে লাইভ দেখছিলাম। আচ্ছা, এনসিপির প্রোগ্রাম ছিল, এনসিপি কি বলবে না বলবে, এটা কি কারো কাছ থেকে পারমিশন নিয়ে যাবে? তাদের নিজস্ব রাজনীতি আছে, মুজিববাদের বিরুদ্ধে বক্তব্য আছে। শেখ হাসিনা বলে না, শেখ হাসিনা করছে না, তো শেখ হাসিনার যেহেতু শক্তি আছে বলে মানে তার উপর মানে কি আমি হামলা করব নাকি? মানে যদি শক্তি থাকতো তাহলে হামলা করতাম, সেটা কি ন্যায্যতা পায়? পায় না। এনসিপির উপর হামলাটা ন্যায্যতা পায় না। আপনি খেয়াল করেন, সকাল 9:30টার সময় প্রথমেই পুলিশের গাড়ি পোড়াই দেওয়া হলো, পুলিশ কনস্টেবলকে ধাওয়া করলো গোপালগঞ্জে 9:30টার সময়। তখনও এনসিপি আউট অফ গোপালগঞ্জ। 11:30টার সময় 2 ঘন্টা পর ইউনোর গাড়ি ভাঙা হলো। আওয়ামী লীগের কী কর্মসূচি ছিল? কোনো কর্মসূচি ছিল না। আওয়ামী লীগের কর্মসূচি ছিল হামলা এবং আক্রমণ। এবং আপনি খেয়াল করেন, আর 10 মিনিট যদি মানে সেনাবাহিনী যদি গুলি চালায়, যদি প্রতিরোধ গড়ে না তুলতে পারতো, আর 10 মিনিট লেট করলে, আমি শুনেছি ওই পুলিশ সুপার কার্যালয়ে যতজন ছিল সবাই মারা যেত, কারণ হাজার হাজার এই কর্মী। আওয়ামী লীগ সেখানে যেটা করতে পারতো, তারা আলাদা একটা কর্মসূচি নিয়ে, তাদের যদি শঙ্কা থাকতো যে বঙ্গবন্ধুর মাজার গোড়ায় দেবে, তাহলে সেখানে একটা বেষ্টনী নিতে পারতো। কিন্তু আপনি কি হামলা করতে পারেন? 10 জন হামলা করাও যে অপরাধ, মানে 10,000 লোক হামলা করাও অপরাধ। এটা হচ্ছে মব। আপনি মবের বিরুদ্ধে সেনাবাহিনীর আর কি করার ছিল? সে কি মানে এই কর্মসূচির আগেই কি বাড়ি বাড়ি যে এই 5 জনকে মেরে আসছে? সেনাবাহিনীর কি লক্ষ্য ছিল, বা পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর? আপনি আক্রান্তদের পক্ষে থাকবে নাকি হামলাকারীদের পক্ষে থাকবে এই আইন শৃঙ্খলা ফোর্স? আপনি দেখতেছেন যে যদি আপনি মানে চুপ থাকেন, তাহলে সেই হামলাকারীরা এসে মেরে ফেলবে। তাহলে কি সে অপেক্ষা করবে? আচ্ছা দেখি না কি হয়, আচ্ছা দেখি না কি হয়, এই কর্মসূচি হবে? আপনি সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান, আপনি ইউরোপ আমেরিকা, ধরেন এই জায়গায় আমেরিকার পুলিশ আর ইউরোপের পুলিশটা থাকলো, কি করতো? মানবাধিকারের জন্য তারা চুপচাপ দাঁড়ায় থাকতো যে ঠিক আছে মারুক তারা, তারপরে দেখি? নো, সন্ত্রাসী, এটা হলো সন্ত্রাসী আক্রমণ।
তার বিরুদ্ধে তো অবশ্যই গুলি করবে, কারণ তার আগে টিয়ার গ্যাস সমস্ত যত রকম ফোর্স সব কিছু অ্যাপ্লাই করছে, পরে ছিল বাকি ছিল গুলি, সেই গুলিটাই তারা করছে। ফাঁকা গুলি করতে করতে পরে তারা বাধ্য হয়েছে, তা নাহলে কোনো উপায় ছিল না। সেদিনকের লাইফ যদি সকাল থেকে কেউ না দেখে কেউ বুঝতে পারবে না, কারণ আক্রমণ হামলার সূচনা করছে হচ্ছে আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগের কর্মসূচি ছিল একটাই, সেটা হচ্ছে হামলা করো, আক্রমণ করো, তাদেরকে মেরে ফেলো। কেন? ওই যে এনসিপির এই নেতারা যেহেতু শেখ হাসিনার পতন ঘটেছে, সুতরাং তাদের উপর প্রতিশোধ নেওয়ার একটাই মনোবাঞ্ছা। যদি অন্য কর্মসূচি থাকতো, সেই কর্মসূচিতে যদি গুলি চালাতো, আপনি তখন বলতে পারতেন, এটার প্রতিবাদ করতে পারতেন, আপনি এটার কি করবেন, এটা রেমিডিটা কি? ধরেন একটা রাস্তাঘাটে একজনকে পিটায় মারতেছে, মানে 100-200 জন লোক, তো আপনি তাদেরকে রক্ষা করতে যে যদি পাল্টা 5 জনকে, মানে একজন নিরাপরাধ লোককে বাঁচানোর জন্য যদি 5 জনকে আপনাকে করতে হবে, আপনাকে সেটাই করতে হবে। কারণ যারা হামলা করতেছে তারা তো সন্ত্রাসী, তাদের তো নিজস্ব কোনো কর্মসূচি না। আপনি একটাই প্রতিবাদ করতে পারেন, যদি তারা আলাদা কর্মসূচি করতো, সেই কর্মসূচি যদি বর্ণন করতো। এখন দেখেন সেই ভিডিওগুলো পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে আছে, কাছে আছে, তারা ওইগুলি চক আউট করবে না? প্রথম আলো রিপোর্ট আপনি দেখছেন, গ্রাম থেকে সংগঠিত করে তারা অলিতে গলিতে করে আসছে, অলিতে গলিতে এসে কি করছে? আওয়ামী লীগ তার প্রতিবাদ কর্মসূচি করছে না, হামলা। আপনি মঞ্চ 2বার হামলা হয়েছে, তারা আসার আগে মঞ্চ একবার ভাঙা হয়েছে, গোড়ায় দিছে, তারপরে বক্তৃতা যে তারা চলে যাচ্ছে, যারা চলে যাচ্ছে মাদারীপুরের দিকে, আপনি সেই যাওয়ার পথে আপনি হামলা করলেন, এমন হামলা করলেন যে তার গাড়িগুলি ঘোড়ায় পুলিশ সুপার কার্যালয়ে আসলো। এই উশৃঙ্খল জনতা, এই আক্রমণকারীদের উদ্দেশ্যে আপনি কিভাবে নিবৃত্ত করবেন? আপনি কি নিজের জীবন দিয়ে জাস্টিস প্রতিষ্ঠা করবেন? আমি তো ভাই কয়েকটা টেলিভিশন আমার চোখের সামনে সারাটা দিন আমি দেখছি। আমি যদি দেখতাম যে ওখানে একটা আওয়ামী লীগের সমাবেশ আছে, সেখানে যে পুলিশ গুলি চালাচ্ছে বা তখন আমি বুঝতাম যে এটা অন্যায়। এটা তো আত্মরক্ষার জন্য সেনাবাহিনীর একটা প্রেস রিলিজ দেখেননি, যে আত্মরক্ষার জন্য সেনাবাহিনী বল প্রয়োগে বাধ্য হয়েছে। তো বল প্রয়োগ কি হবে? গুলি তো হবে, আর কি হবে বলেন? আপনি তো টিয়ার সেল মারলেন না, আপনাকে তো নানানভাবে লাঠিচার্জ করা হলো, ধাওয়া দেওয়া হলো, আপনি কোনোভাবেই মানছেন না, এবং আপনি এক গলি থেকে আরেক গলি, আরেক গলিতে আরেক গলি করবে না। সেনাবাহিনী শেখ হাসিনার জীবন বাঁচায়নি, তো সেখানে কি করছে? এটাই তো তাদের জীবন বাঁচানোর জন্য, এটা ছাড়া আর কি কি উপায় ছিল? মানে আমি ধরেন তাদের জীবন বাঁচাবো, তাহলে কি করব আমি, বলেন আমাকে? আর কোনো উপায় ছিল না। সুতরাং ঘটনাটা আমি এত মানে কনফিডেন্টলি বলতে পারছি এই কারণে আমি দেখছি যে আমি অপেক্ষা করতেছিলাম। আমি তো 5 জন, আমি তো মনে করছি ওখানে 50 জন মারা গেছে, এবং সেই মারা গেলে অবশ্যই আপনার সাথে আমি একমত, কোনো মৃত্যুই মানে কাম্য না, কিন্তু আর বিকল্প কিছু আমাকে দেখায় দেন। আর কোনো বিকল্প ছিল না। সেটাই বলছিলাম, তারা সংগঠিত হওয়ার জন্য সকাল থেকে চেষ্টা করেছিল। এখানে যদি একটা রাজনৈতিক কর্মসূচি থাকতো এনসিপির বিপরীতে, আপনি একটা কর্মসূচি করেন, যেমন চকরিয়াতে এই হামলার আপনাকে নিন্দা করতেই হবে, আর্মি তাকে ধাওয়া দিচ্ছে, আমি দেখছি তো সেটা। আপনি এনসিপি নেতারা মানে মুজিববাদ, মুর্দাবাদ বা সালাউদ্দিন আহমেদকে গডফাদার বলছে, আপনি প্রতিবাদ কর্মসূচি করেন লক্ষ লক্ষ মানুষকে নিয়ে, কিন্তু আপনার কোনো রাইট নেই আপনি আমার উপর আঘাত করবেন, আমার উপর হামলা করবেন। এখানে মানে গোপালগঞ্জের এতে আপনি এনসিপিকে কোনোভাবে দায়ী করতে পারেন না। তারা মুজিববাদ, মুর্দাবাদ বলবে নাকি কি বলবে, তাদের রাইট, এটা হলো রাজনৈতিক অধিকার। কারণ আপনিও এই রাইটের, আপনি এই অধিকারটা চর্চা করছেন, ভালো হোক মন্দ হোক, আপনি খারাপ করবেন আর তার বিপরীতটা আমি ভালো করবো সবসময়, হ্যাঁ করলে ভালো, কিন্তু আপনি আশা করতে পারেন না যে আমাকে এই বক্তৃতা দিতে হবে। কেন আমি গোপালগঞ্জে মুজিববাদ, মুর্দাবাদ বলতে পারবো না, অন্য জায়গায় যেয়ে বলতে পারবো? ওখানে আওয়ামী লীগের শক্তি আছে তাই? গোপালগঞ্জ কি কারোর কেনা? আপনি আমাকে বলেন, সেখানে কেন বলতে পারবে না? অবশ্যই বলতে পারবে। সে যদি একজন ব্যক্তি হয়, তার সেই বলার রাইট আছে, সংবিধান তাকে সেই অধিকার দিচ্ছে সাংবিধানিকভাবে। সুতরাং আপনাকে করতে হবে, বিবেচনা করতে হবে। আপনি হ্যাঁ বলতে পারেন ছোট মুখে বলা কথা, বা এই আমি তো বললাম তো যে আজকে জামাতের এই ঘটনায় আমি অত্যন্ত আপ্লুত হয়েছি, কিন্তু জামাত যে আবার বিএনপি নেতাদেরকে আমন্ত্রণ জানায়নি, এটা একটা বড় ধরনের একটা ভুল করছে, এবং নিশ্চয়ই তারা এখন লজ্জিত হবে যখন কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডাক্তার শফিককে দেখতে গেছেন। আপনি মঞ্চেই তারা পিয়ারের কথা বলবে, পিয়ার মানবে না, স্থানীয় সরকার নির্বাচনের কথা বলবে, বলুক না। আপনি বলেন যে না, উনি বলছেন
ওনার বক্তব্য আমাদের দলের পজিশন এটা, অসুবিধা কি না, আছে? আমরা তো একই মঞ্চে যুক্তি তর্কের বিতর্ক করি এবং সেই Exactly. সেই কথা করে বলি। আমরা ভীষণভাবে আলোচনায় মুগ্ধ ছিলাম। যারা মাসুদ কামাল এবং মুস্তাফা ফিরোজ দুজনই সাংবাদিক এবং সাংবাদিকতার সাথে যুক্ত, প্রফেশনালি এই বিষয়টাকে তারা বেছে নিয়েছেন। জনমানুষের জন্য কথা বলে যাওয়াটাই, তাদের এখন ভয়েস রেজ করাটাই আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা তাদের দুজনের সাথে আবার আলোচনায় ফিরে আসবো ছোটটা বিরতির পর। ইসমানী মির্জা শুভরাত্রিতে প্রিয় দর্শক, আবার একটা শেষ বিরতি নিচ্ছি। ইসমানী মির্জা শুভরাত্রিতে আমরা ফিরে এসেছি। আমরা শেষ আলোচনায় আমাদের সাথে অতিথি সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ, সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল, তারা দুজন রয়েছেন। আমি মাসুদ কামাল ভাই আপনার কাছে আসি। দেশে নির্বাচনমুখীর একটা বিষয় আমরা দেখতে পাচ্ছিলাম যখন প্রফেসর ডক্টর ইউনূস লন্ডন বৈঠক হলো, যৌথ ঘোষণা হলো ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের একটা বিষয়, জাতি একটু আশ্বস্ত দিকে যাচ্ছিল, এটা নির্বাচন হয়ে গেলে দেশের মধ্যে গণতান্ত্রিক যে চর্চা, সেই চর্চাটা থাকতো। কিন্তু পরবর্তীতে বড় চ্যালেঞ্জগুলো যেটা তৈরি হলো, পিআর নির্বাচন, জুলাই সনদ, স্থানীয় সরকার না জাতীয় সরকার নির্বাচন, একই সাথে এনসিপি থেকে নতুন করে একটা দাবি আসছে, তারা নির্বাচন কমিশনকে তারা আস্থা নিতে পারছে না এবং শামলা প্রতীক নিয়ে তারা লড়াইয়ের কথা বলছে। সব বিষয় মিলিয়ে আপনি নির্বাচনমুখিতা, আগামী জাতীয় নির্বাচন নিয়ে আপনার বিশ্লেষণ কি? নির্বাচন নিয়ে একটা কথা আজকে প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি বলেছেন, সেটা হলো গিয়ে যে নির্বাচন প্রধান উপদেষ্টা যেদিন বলেছেন সেদিনই হবে। প্রধান উপদেষ্টা কি বলেছেন? সর্বশেষ এপ্রিলে নির্বাচন হবে। ওনার মুখ থেকে উচ্চারিত সর্বশেষ বক্তব্য হলো এপ্রিলে নির্বাচন হবে, যেটা উনি জুন মাসের 6 তারিখে বলেছেন, ঈদের আগের দিন। তারপরে 13 তারিখে একটা মিটিং হয়েছে, সেই মিটিংয়ের একটি যৌথ ঘোষণা আসছে। ওই ঘোষণা, ওটা কি প্রধান উপদেষ্টার মানে মুখনিসৃত কিনা না কি আমরা কেউ কিছু জানি না, কিন্তু খলিল সাহেব পড়ছেন, বিএনপি খুশি হয়ে আনন্দের সঙ্গে হাসতে হাসতে চলে আসছে। কিন্তু ফেব্রুয়ারির মানে ঈদের রোজার 1 সপ্তাহ আগে নির্বাচন হতে পারে, হবে এমন কথা কেউ বলেনি। কিন্তু উনি বলেছেন যে উনি এপ্রিলে নির্বাচন হবে, উনি স্পষ্ট করে বলেছেন। কিন্তু তার মানে আমরা ধরে নিতে পারি নির্বাচন এপ্রিলে হচ্ছে। এখন এপ্রিলে নির্বাচন হবে এই পর্যন্ত ওনাদের বক্তব্য, সরকারি বক্তব্য। আর এদিকে এনসিপি যে কাজটা করছে, অথবা পিআর নিয়ে যে আলোচনাটা হচ্ছে, পিআরের আলোচনাটা আমাদের এখানে তো জাতীয় নির্বাচনটাকে পিআরের মাধ্যমে করার কথা বলা হচ্ছে না, কিন্তু বলা হচ্ছে যে উচ্চ কক্ষ, যেটা আমাদের প্রস্তাবিত যে কক্ষটা, উচ্চ কক্ষ যেটা সবাই মেনে নিয়েছে, উচ্চ কক্ষের নির্বাচনটা পিআর সিস্টেমে হওয়া উচিত। দেখেন, আমি ব্যক্তিগতভাবে পিআর সিস্টেমের পক্ষে, এবং আমি আপনার জাতীয় নির্বাচনটাও পিআর সিস্টেমের পক্ষে। কিন্তু পাশাপাশি এবার আমি এটাও মনে করি, হাতে যে সময় এই মুহূর্তে সবচেয়ে জরুরি হচ্ছে নির্বাচনটা হওয়া, সবচেয়ে জরুরি। কারণ এখন যে সরকারটা আছে, এদের কিন্তু কোনো জবাবদিহিতা নাই, কারো কাছে কোনো জবাব দিতে নেই। এরা কোনো কাজে কারো কাছে কোনো জবাব দিয়ে করে না। ডক্টর ইউনূস এতদিন ধরে 1 বছর হয়ে গেল, উনি কি একবারও কি জবাবদিহিতার কোনো ভূমিকা অবতীর্ণ হয়েছেন? উনি কোনো প্রেস কনফারেন্স করেছেন এ পর্যন্ত? উনি তো প্রেসের মুখোমুখি হন না। উনি ওনার পছন্দের 2-1 লোককে ডেকে নিয়ে কথা বলেন, কিন্তু এটা প্রেস কনফারেন্স, ওপেন প্রেস কনফারেন্স উনি কিন্তু একদিনের জন্য আসেননি। কাজে আমি মনে করি জনগণের মুখোমুখি হওয়ার এটা হলো সবচেয়ে সর্বোত্তম পদ্ধতি। আর উনি যখন জনগণের কাছে ভাষণ দেন, ওটা তো একটা মানে আপনার বাণী দিচ্ছেন জনগণকে, উপর থেকে আসছে, এটা কিন্তু জবাবদিহিতা না। কাজে এই সরকারের কোনো জবাবদিহিতা নেই। জবাবদিহিতা কেবলমাত্র তখনই সম্ভব যখন একটা নির্বাচিত গভর্নমেন্ট আসবে, যে গভর্নমেন্টটাকে জনগণ নির্বাচন করে পাঠাবে, সেটাই হলো একমাত্র গভর্নমেন্ট যারা নাকি জনগণের কাছে জবাবদিহিতা করে। তারা ভাবে আমি যদি কাজটা ঠিক মতো না করি 5 বছর পরে আমি আসতে পারবো না। যে কারণে আমি মনে করি এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নির্বাচনটা হওয়া। কাজে যদি আমি নিজেও ব্যক্তিগতভাবে পিআরের পক্ষে, কিন্তু আমি মনে করি এখন যদি পিআর পদ্ধতি নিয়ে বিতর্ক শুরু করেন আপনি, তাহলে এই নির্বাচনটা আরও অনেক দিন বিলম্বিত হবে। যে কারণে আমি মনে করি পিআর পদ্ধতি আলোচনাটা জারি থাকুক, কিন্তু নির্বাচনটাকে হোক। আর উচ্চ কক্ষের পিআর পদ্ধতিটা করা যেতে পারে, কারণ এটা করতে গেলে বেশি ঝামেলা হবে না, খুব ইজিলি করা যাবে। নিম্ন কক্ষে করতে গেলে কে কোন আসন পাবে, কে এটা অনেক জটিলতা হবে, কিন্তু এটা আলোচনা করে সমাধান করতে হবে। এটা হলো আমার মূলত মানে ইলেকশন নিয়ে বক্তব্য। কিন্তু ইলেকশনটা দ্রুত দেওয়া উচিত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কয়েকটা দল যারা নাকি নির্বাচনটাকে পিছিয়ে দিতে চায়, বিলম্বিত করতে চায়। আবার একটা অথবা 2-1টা দল তারা নির্বাচনটাকে এগিয়ে আনতে চায়। এখানেও তাদের রাজনীতি আছে। যারা এগিয়ে আনতে চায় বিএনপি এবং তার সহযোগীরা, তারা মনে করে যত দ্রুত নির্বাচন হবে তত তারা ভালো রেজাল্ট করবে, তারা ক্ষমতায় যাবে। মূল লক্ষ্যটা কিন্তু ক্ষমতায় যাওয়া, আর কিছু না। আর যারা পিছিয়ে দিতে চায় তাদের হিসাবটা হলো ওই যে দেখবেন আপনার ছোটবেলায় দেখতাম আমরা, ওই যে পরীক্ষা যারা আসতো না, তখন আমরা নানাভাবে ফোন দিয়ে বিক্রি করতাম। পরীক্ষা 7 দিন পরে হইতো, তাহলে প্রিপারেশনে ভালো নিতে পারতাম। ওই 7 দিন পরে কিন্তু একই রেজাল্ট করি,
রেজাল্ট কিন্তু একই হয়, কিন্তু এদের মধ্যে ওই ধরনের একটা অ্যাটিটিউড কাজ করতেছে। না, বরঞ্চ তখন আমরা অনেক সময় ভাবি যে পরীক্ষাটা হয়ে গেলে ওই ফাঁকে পড়াটা পড়ে ভালো পরীক্ষা দিয়ে দিতাম। পরীক্ষা পিছিয়ে দিলে কিন্তু আবার সে পড়াটা কিন্তু একটা গ্যাপ পড়ে যায়। গ্যাপ পড়ে যায়। হ্যাঁ। গ্যাপ পড়ে তো যায়। এখন ওনারা হয়তো এরকম ভাবতেছেন, জামাত ইসলাম এরকম একটা দল, তারা চায় যে নির্বাচনটা যদি পিছিয়ে দেয় তাহলে তারা আরো একটু গুছাই নিতে পারবে, আরো একটু বিএনপির বিরুদ্ধে বলতে পারবে যে বিএনপি খেলে চাঁদাবাজি করে, এগুলো বলতে পারবে। তো এটা তাদের একটা আবার এনসিপির প্ল্যান হলো যে যতদিন যাবে তারা সারা দেশে ঘুরবে আর এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে কুৎসা করবে। যদিও ওই কুৎসাকে আমাদের মানে মুস্তাফা ফিরোজ ভাই নাগরিক গণতান্ত্রিক অধিকার হিসেবে বলতেছেন, ভালো, এটাও ভালো, এটা আমি অস্বীকার করি উনি না। দুইটা ইস্যুকে বলেছেন উনি আমি তাদের। এটাও অস্বীকার করি না, ভালো, এটাও একটা গণতান্ত্রিক অধিকার, কুৎসা করাটা কোনো সমস্যা নেই। কিন্তু বাস্তবতাটা বুঝতে হবে, পরিবেশটা বুঝতে হবে। সমুদ্র পাড়ে লোকে যায়, কিন্তু অনেকে দেখবেন বিদেশে যখন যান আপনি, বিকিনি পরে থাকে। কক্সবাজারে পারবে? পারবে? পারবে না। কি কারণে পারবে না? ওটা তো গণতান্ত্রিক অধিকার, দিবেন না কেন করতে আপনি? পরিবেশ এটাকে অ্যাডমিট করে না, এটা বুঝতে হবে। জাতীয় পার্টির অফিস, সেন্ট্রাল অফিস আগুন দিয়ে পুড়াই দিছে, কিছু হয়েছে? কোনো কিছু হয় নাই। রংপুরে যে একটা হুন্ডা পুরাইতে পারলো না কেন? হইলো কেন? ওটা রংপুর। পরিবেশটা ভাই বুঝতে হবে। আমি গণতন্ত্রের লেবাস লাগাই রাখলাম, কিন্তু ভাই এটা তো বাস্তবতা না। আগে একটা গুজব ছড়ানো হয়েছে, এনসিপি গুজব ছড়িয়েছে যে তারা ওখানে যাচ্ছে আমি নিজে দেখছি, আমার কাছে আছে, বঙ্গবন্ধুর সমাধিকে গুড়িয়ে দেওয়া হবে। ওখানে কি বঙ্গবন্ধুর দু একজন ভক্ত টক্ত নাই? আছে তো রে ভাই। আপনি বঙ্গবন্ধুর সমাধি ঘুরাতে যাবেন আর আপনি আশা করবেন যে গোপালগঞ্জে প্রবেশ পথে নারী পুরুষ দাঁড়িয়ে ফুলের বালা নিয়ে আপনাকে বরণ করে নিবে? এটা রিয়েলিটি না, এটা বাংলাদেশের রিয়েলিটি না। বাংলাদেশে মাঝে মাঝে দেখেন না, একই জায়গায় দুইজন জনসভাটাকে 144 জারি করে প্রশাসন। কেন? দুইজনই তো গণতান্ত্রিক অধিকার ছিল, 144 জারি করলো কেন? এটাই বাস্তবতা, বাস্তবতাকে বুঝতে হবে। তাহলে ওখানেও গভর্নমেন্টের উচিত ছিল 144 জারি করা, যে ইলেকশনে কোনো মিটিং করে আপাতত দরকার নেই। আমি আরেকটা কথা বলি, এই গোপালগঞ্জে গত ফেব্রুয়ারির 19 তারিখে এই বছরের জামাত ইসলাম যে মিটিং করে আসছে, কই কিছু তো হয় নাই, কিছু তো হয় নাই। এখানে হলো কেন? এটা হলো গিয়া আপনি যখন মানুষের সেন্টিমেন্টে আঘাত করবেন তখন আর গণতান্ত্রিক অধিকার থাকে না ভাই। কেন? গত জুলাই বিপ্লবে কি হয়েছিল? কি হয়েছিল? আন্দোলন করছিল বৈষম্য নিয়া, আপনার কোটা নিয়া, ওটা তো গভর্নমেন্ট মেনে নিছিল। তারপর আন্দোলন থামলো না কেন? সেন্টিমেন্ট। মানুষ তখন সেন্টিমেন্টাল হয়ে গেছিল, তখন আর কোটায় কোটা ছিল না, সারা দেশের মানুষ বলছে তুমি যাও। ওটা কোন আইনে হয়েছিল? কাজেই এইটাই রিয়েলিটি। এখন এই রিয়েলিটিকে আপনি মানতে না পারেন কোনো সমস্যা নাই, আপনার ব্যাপার, কিন্তু আমি মনে করি এটা রিয়েলিটি। জি, আমি শেষ 2-3 মিনিট একটু মোস্তাফিজ ভাই আপনার সাথে আলোচনা করতে চাই। সেটি হচ্ছে যে আপনার আরেকটা বিবিসির সাক্ষাৎকারে, আপনি বিবিসি বাংলা সাক্ষাৎকারে আপনি বলেছেন, আমি 2-1টা কথা বলবো, আপনি 2-3-4 মিনিট যদি আলোচনা করেন। সেটি আপনি গণমাধ্যম নিয়ে ঢালাও যে মামলার কথা বলেছেন, এবং আপনি একটা জায়গায় খুব মোটা দাগে উল্লেখ করেছেন, আমি বলবো, বাকিটা আপনি বলবেন। এখন কোনো কারণে যদি 5 বছর বা 10 বছর পর আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে বা দেশে আসে, তখন সেই ভিকটিম বা এখনকার এদের পরিণতি আমারও হতে পারে, যেহেতু আপনি সবসময় আওয়ামী লীগ বিরোধী, ফ্যাসিস্ট বিরোধী সংগ্রামের সাথে ছিলেন, ফলে এটা স্বস্তিদায়ক নয়। তো সেই অবস্থা আসলে এখন অনেকেই গণমাধ্যমে সোচ্চার হচ্ছেন বা আগেও ছিলেন, এখনও আছেন। তো সেই জায়গাটা আসলে এই গণমাধ্যমের বিষয়টাকে আপনি একটু বিশ্লেষণ করার চেষ্টা করেছিলেন। আপনার বিবিসির সেই সাক্ষাৎকারের উদ্ধৃতি দিয়ে বললাম, আপনি যদি বিশ্লেষণ করেন। না, আমি বলছিলাম এই কারণে যে এখনও আমরা যে রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রায় 1 বছর হতে যাচ্ছে, গণমাধ্যম সেই অর্থে কিন্তু কোনো স্বাধীন না। আপনি স্বাধীন করার জন্য কোনো অধ্যাদেশ জারি করেননি, কোনো আইন করেননি। ফলে এখনও গণমাধ্যমগুলো সেই আগে ছিল হলো ওই হাসিনামুখী, তার প্রশংসা করতে হবে, যত দিবস আছে সেগুলি উদযাপন করো, ইচ্ছা হলে আপনি ভিন্ন মতের লোকরা চাকরি করতে পারবে না, অতিথি হিসেবে মাঝে মধ্যে তারা আসবে, আবার যখন মনে করবে তখন অতিথি হিসেবে ডাকবে না। তো সেটাই তো একটা ছিল। আর এখন তো আমি বলছি যে আরও মানে সেই জিনিসটা আরও দৃঢ় হইলো। এখন ভিন্ন মতের কোনো লোকই নেই। ধরেন আমরা দুজন পাশাপাশি বসছি, আমরা তো একজন আরেকজনের সাথে অ্যাড করছি, খুব মৌলিক কিন্তু নেই, মানে পার্থক্য নেই, একেবারেই বিপরীত। মনে করেন আজকে এই মানে গোপালগঞ্জের পক্ষে উনি যা একভাবে বলছেন, কিন্তু সেটা আবার অন্য এক প্রেক্ষাপটে আবার উল্টে যাবে। কিন্তু কেউ কেউ থাকে না যে একেবারে এক লাইনেই বলছে, সেই মতের লোকও তো এখনো বেঁচে আছে, তারা তো আসতে পারছে না। আগে তো আসতে পারতো,
মানে আমাদেরকে বলা হতো আমরা মানে জামাত বিএনপি মানে আপনি কি মনে করেন তাদের কাউকে ইনভাইট করলে তারা আসবে? তারাও আসবে না মবের ভয়ে, আবার প্রতিষ্ঠানগুলো তাদেরকে ডাকার সাহস পাবে না, দুটি। তার মানেই তো গণমাধ্যম এখানে স্বাধীন না। আমি ওই কথাটা বললাম যে এটা যদি চলতে থাকে তাহলে কি হবে? তাহলে 5-10 বছর পরে বা ধরেন আরো 20 বছর পরেই আপনি পিছিয়ে দেন, যদি আওয়ামী লীগ আসে তাহলে এটাই তো চর্চা করবে, কারণ 15 বছর তো তারা এই চর্চাটা করছে। তখন তারা ভাববে যে ওই চর্চাটার মধ্যে মনে হয় একটু ভুল ছিল, আমরা একটু রিল্যাক্স ছিলাম, এখন আরো করব না। সেই চর্চার শিকার তো আপনার দ্বারাও আমরা বা আমাদের দ্বারা আপনারা হয়েছেন, আমরা আপনার প্রতিষ্ঠানে আপনারা যেখানে ছিলেন। হ্যাঁ, আপনি নিজে আমরা অন করতে পারিনি, আপনার টক শো আপনি অ্যাঙ্করিং করতেন, আপনাকে বাদ দিতে হয়েছে। সেটা কার নির্দেশে? উপর থেকে আসছে মালিকের কাছে, মালিকের কাছ থেকে আমার কাছে আসছে, আপনাকে স্টপ করতে হয়েছে। তো সবাই তো আমরা এরকম ভিকটিম হয়েছে। তো এই চর্চাটার পরিবর্তনটা কোথায়? সেই পরিবর্তনটা দেখছি না, সেটাই আমি বলতেছি। আর আমি একটা যা শুধু ইনফরমেশন, আমি বিতর্ক করব না, আমি বলি যে ওই গোপালগঞ্জে কিন্তু ওই যেমন জামাত ইসলাম সমাবেশ করছে, এটা আমি জানি না, কিন্তু যেটা জানি সেটা হলো যে 2 থেকে 3 মাসের মধ্যে একটা পথসভা করছিল স্বেচ্ছাসেবক দল। যখন নাকি তারা সভা শেষ করে চলে যাচ্ছিল, হামলা করে সেখানে 2 জনকে মেরে ফেলা হয়েছে। জি জি, এবং জুলাই বিপ্লবের ঠিক ইমিডিয়েট পরপরই 2 মাসের মাথায়। তারপরে একটা তারা রাস্তা অবরোধ করে রাখছিল, রাস্তা সরাতে গেছিল সামরিক বাহিনীর, তাদের মানে গাড়ি, সামরিক বাহিনীর গাড়ি, যানবাহন পোড়ানো হয়েছে। একজন ক্যাপ্টেন সহ 3-4 জন সদস্য, সেনাবাহিনীর সদস্য আহত হয়েছে। মানে ওই গোপালগঞ্জকে তারা এমনভাবে করছে যে এখানে কোনো ভিন্ন মত থাকবে না। জামাত ইসলামী লাকি, খুবই লাকি, এদেরকে তো পুরস্কৃত করা উচিত। কেমনি করতে পারলো? গত 15 বছরে তো কোনো দল করতে পারেনি। পট পরিবর্তনের পরে জামাত ইসলাম করতে পারছে, এই জন্য তাদেরকে পুরস্কৃত করা উচিত। কারণ স্বেচ্ছাসেবক দল একটা পথসভা করতে যে তাদের 2 জন প্রাণ গেল। আর শুধু এটা আমরা মানে শুধু মানে মানে বাংলাদেশের সেনাবাহিনী মানবাধিকারের প্রতি সমুন্নত রেখে যদি চুপচাপ দাঁড়ায় থাকতো, তাহলে আমরা দেখতে পারতাম কতগুলো লাশ। হ্যাঁ, তো এটা মানে এই কন্ডিশনটাকে আপনাকে ভাঙতে হবে। আমি মানে অবশ্যই আমি যে কোনো, যদি কেউ কুরুচিপূর্ণ অশ্লীল ইয়ে করে আমি এটার নিন্দা জানাবো, কিন্তু হামলা করে না। আমি ওই কথাটাই বলার চেষ্টা করছি। আর গণমাধ্যমের আমি বলছি যে দেখেন তারা মুখে মুখে অনেক কিছু করতেছে, সেই গণমাধ্যমটা তো সবচেয়ে ছিল, এবং এটার জন্যই তো আপনি মানে যাদেরকে আপনি কারাগারে রাখছেন তাদের হত্যা মামলা, হত্যার চেষ্টাই করতেছেন। সেই চেষ্টা করতে যে যারা তারকা দেখা যাচ্ছে, সে তারকাদেরকে নুসরাত ফারিয়া জামিন পাচ্ছে, অপু বিশ্বাস পাচ্ছে, কিন্তু শাকিল পাচ্ছে না, ফারজানা রূপা পাচ্ছে না, শ্যামল দত্ত পাচ্ছে না। তাহলে মানে ওরা হত্যা করছে আর এরা হত্যা করে নাই। আপনি কোন বিবেচনায় আপনি একই জায়গায় 2টা ইয়ে করতেছেন? এই কারণেই বলছিলাম যে আপনি অভিযোগ থাকলে সুনির্দিষ্টভাবে আপনি অভিযোগ দিয়ে মামলা করেন, কোনো অসুবিধা নেই। আমার বিরুদ্ধেও করেন, কারণ আমি গত তো 3 বছর তো দেশে বিদেশে ঘুরে বেড়েছি, আমি টাকা পাইলাম কোথায়? এই ইস্যুতে আপনি আমার করেন, নোটিশ করেন, আমি জবাব দিতে পারি কিনা দেখি। যে কোনো নাগরিককে করেন, অসুবিধা নেই। তা আমার কথা হলো যে আপনি ওই জায়গাগুলো না, যে আপনি হত্যা চেষ্টা দিয়ে আপনি মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত এসে তাদের ব্যাপারেও তো আমরা কত নিন্দা, মাসুদ কামাল কত বলছে, আমরা করছি। আমরা একটা টকশো করছিলাম, কথার পিঠে কথা, সারা দিন আমরা এই চর্চাগুলি করতাম যে এটা করতেছে কি তাদের বিরুদ্ধে। না না না, একটা আমাদের প্রোগ্রাম ছিল যে ওই শেখ হাসিনার সময় আমরা বলছিলাম যে এই পরিবর্তন না পর্যন্ত আমরা এটা অব্যাহত রাখবো। আচ্ছা, তো সেখানে আমরা এই আলোচনাগুলো করতাম যে এই সাংবাদিকরা এই যে গণভবনে যে ধরনের তারা প্রদর্শনী করতেন কর্মীদের মতন করে, তাদের আচরণ যেগুলো, এবং তাদের দ্বারা বলতে গেলে হয়তো আমরাও ভিকটিম হয়েছি, আমরা নামটা জানি না, কিন্তু বহু সাংবাদিক তারা কর্মরত থাকতে পারেনি, তারা ভিকটিম করছে, এখন তারা নিজেরা ভিকটিম হয়েছে। এখন ওই ভিকটিম হয়েছে বলে ওইটাকে তো সাপোর্ট করা যায় না। তো সুতরাং এই ধারার পরিবর্তন করতে হবে। 1 বছরেও কিন্তু গণমাধ্যমকে স্বাধীন করার ক্ষেত্রে কোনো প্রাতিষ্ঠানিক কোনো রূপ আপনি দিতে পারেননি, কোনো আইন কানুন দ্বারা এখনো গণমাধ্যমকে বলেননি যে তোমরা ফ্রি। জি, আমরা আসলে আলোচনা শেষ করতে হচ্ছে। ভীষণভাবে ধন্যবাদ জানাই ভয়েস বাংলার সম্পাদক, রাজনীতি বিশ্লেষক, সাংবাদিক মোস্তফা ফিরোজ। আরও বেশি ধন্যবাদ জানাই সিনিয়র সাংবাদিক, রাজনীতি বিশ্লেষক, সমাজচিন্তক, নির্ম আলোচক জনাব মাসুদ কামালকে। দুজনকে বেশি করে ধন্যবাদ জানাই আজকের আলোচনায় যুক্ত থাকবার জন্য। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে ছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনারা আমাদের এই ইস্পানি মির্জা শুভরাত্রির সাথে সবসময়
আপনারা যুক্ত থেকে অনুষ্ঠানটি দেখবার চেষ্টা করেন। আমরা আসলে শুধুমাত্র উপস্থাপনার ভূমিকা পালন করি, আলোচকরা তাদের নিজস্ব মন্তব্য, নিজস্ব বক্তব্য সেখানে প্রদান করে থাকেন। আমরা আশা করব যে বাংলাদেশের রাজনীতিতে যাতে একটা সহনশীল পরিবেশ তৈরি হয় এবং মানুষের মধ্যে একে অপরের প্রতি প্রতিহিংসা, হিংসাত্মক কোনো ঘটনা, মবের ঘটনা না ঘটুক। আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের আয়োজন এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।